আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হওয়ার ২ বছর যেতে না যেতেই তিনি যে আবার দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন, তাতে কাঁপুনি শুরু হয়ে গেছে জুলাই ব্যবসায়ীদের, জুলাই প্রতারকদের। জুলাইকে পুঁজি করে যারা দিনরাত ব্যবসা করে গেছেন, মবের শাসন কায়েম করেছেন, কোটায় জুলাই কোটায় নিয়োগ পাওয়া থেকে শুরু করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন, তারা এখন দীর্ঘশ্বাস ফেলছেন, আক্ষেপের সাথে, হতাশার সাথে, অনেকে আতঙ্কের সাথে। স্পষ্টত আমরা দেখতে পারছি। এবং গত কয়েকদিন ধরে আমরা তুমুল আকারে দেখলাম আওয়াজ তুলতে, জুলাই আন্দোলন নিয়ে কেউ কোনো কটূক্তি করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য রীতিমতো আলাদা আইন করার দাবি তুললেন। যারা জুলাইকে প্রতারণার সঙ্গে তুলনা করছেন তাদেরকে ফ্যাসিস্ট বলে গ্রেপ্তারেরও দাবি জানানো হলো। মজার কথা হচ্ছে, যারা জুলাইকে মহান বিপ্লব হিসেবে অভিহিত করে আসছিলেন, তাদের অনেকেই এখন জুলাইকে প্রতারণার সঙ্গে তুলনা করছেন। আমার নিজেরও ধারণা, জুলাই কেন্দ্রিক এই চেতনা আর মাত্র কিছুদিন। মানুষ যা বোঝার বুঝে গেছে। অনেকে আবার বলতে পারেন, এই যে জুলাই সম্বন্ধে আমি যে কথাগুলো বলছি, তাতে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যারা নিহত হলেন, আহত হলেন, তাদেরকে অবমাননা করছে কিনা? নিশ্চয়ই না, বরং তাদের প্রতি আমাদের সমবেদনা। তারা প্রতারণার শিকার হয়েছেন, ক্রস ফায়ারের শিকার হয়েছেন। জুলাই আন্দোলনকারীদেরকে অনেকটা মুখোশধারীর সঙ্গে তুলনা করতে যাচ্ছিলেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ একটি অনুষ্ঠানে তিনি যে কথাগুলো বলেছেন, যে প্রশ্নগুলো তুলেছেন, একই প্রশ্ন আমরা অনেক আগে থেকে তুলে আসছি। আরও মজার কথা, ওই আলোচনার টেবিলে জুলাইয়ের কথিত বিপ্লবীদেরও কেউ কেউ উপস্থিত ছিলেন। তাদের সামনেই রুমিন ফারহানা এই কথাগুলো উচ্চারণ করছিলেন। তিনি বলছিলেন যে গণ অভ্যুত্থানে যে স্বপ্ন ছিল, শেষবারের মতো মানুষ তার জীবন বাজি রেখেছিল। তারপর যখন দেখলো এটা কতিপয় মানুষের নিজস্ব সম্পত্তি, এটা বাংলাদেশে উগ্রবাদের নতুন উত্থান, অদ্ভুতভাবে কিছু নেই থেকে, মানে যাদের কিছু নেই একেবারে, সেখান থেকে শত কোটি টাকার মালিক হয়ে যাওয়ার একটা প্রকল্প, তখন স্বাভাবিকভাবেই গণমানুষ হাজারবার, লক্ষবার, কোটিবার চিন্তা করবে এরকম গণ অভ্যুত্থানে যাওয়ার জন্য। অর্থাৎ তারা যাবে কিনা হাজারবার চিন্তা করবে, যে প্রতারণার শিকার হয়েছে তারা। এমনকি তিনি বলছিলেন যে এই মানুষগুলো, যারা সাধারণ মানুষ, কোনো রাজনীতি করে না, তারাও তো নেমেছিল রাজপথে ২৪-এর আন্দোলনে। তারা যখন দেখছে যে, বা তারা যদি বুঝতো যে এই আন্দোলনের মধ্য দিয়ে ২৪-কে ৭১-এর মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হবে, তারা কি এই আন্দোলনে নামতো? নিশ্চয়ই না। এবং তিনি যে কথা বলছেন পরবর্তীতে, যদিও আমি তার এই কথার সঙ্গে একমত পোষণ করি না, তিনি বলছিলেন যে আগামী ১০০ বছরেও আর কোনো গণ অভ্যুত্থান হবে না। আমি মোটেই তার এই বক্তব্যের সঙ্গে একমত নই, এটি আমার ব্যক্তিগত ধারণা। আর তিনি যা বলেছেন সেটিও তার ব্যক্তিগত ধারণা। গণ অভ্যুত্থান নিশ্চয়ই অত সহজে হবে না, কিন্তু কখন, কিভাবে, মানুষ কার বিরুদ্ধে ফুঁসে ওঠে, রুখে দাঁড়ায়, কিছুই বলা যায় না। যারা ফুঁসছেন ক্ষোভে কিংবা হতাশায়, দীর্ঘশ্বাস ফেলছেন, এর আগে আপনাদেরকে জানিয়েছি বিপ্লবীরা কী ভাবছেন না ভাবছেন। তো কয়েকজন, মানে বিশেষ করে কয়েকজন আইনজ্ঞের কথা তুলে ধরতে চাই এই মুহূর্তে। শেখ হাসিনা ফিরে আসার ঘোষণায় তারা নিজেরা যে কীভাবে স্টান্টবাজি করছে, রাজনৈতিক স্টান্টবাজি, তার বিষয়টি তাদের বক্তব্যেই স্পষ্ট। যেমন মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর, তিনিও তো কোটায় নিয়োগ হয়েছিলেন, জুলাই আন্দোলনের কোটায়। তিনি বলছেন গণ অভ্যুত্থানের মাধ্যমে যাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তারা এখন প্রকাশ্যে দেশে ফেরার
তারিখ ঘোষণা করছে। আজকে তারা তারিখ দিয়ে বলে ফেরত আসব, এই দুঃসাহস তাদের হওয়ার কথা ছিল না। এটি সামগ্রিকভাবে রাষ্ট্রের ব্যর্থতা। রাষ্ট্র আবার কি? রাষ্ট্র তো বিমূর্ত প্রতীক। এই রাষ্ট্র চালিয়েছে কারা? এই জুলাই আন্দোলনকারীরাই তো, ডক্টর ইউনূস সরকারের সময় এবং তার পরবর্তীতেও তারা তাদের প্রভাব প্রতিপত্তি কাজে লাগানোর চেষ্টা করছে। আবার ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম কি বলছেন? ডিসেম্বরে আসবেন, শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলছেন জানুয়ারিতে আসবেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আপনাকে তো আমরা কালকেই চাই, অতএব কোনো স্ট্যান্ডবাজি করবেন না, এখানে আর কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন না। পরে এক লাইনে বলছি তাদের স্ট্যান্ডবাজিটা কোথায়। আসিফ নজরুল বলছেন, সাবেক মহামান্য আইন উপদেষ্টা, শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন, যদি সেটাই সত্য হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? শেখ হাসিনা আপনি এখনই দেশে ফিরে আসুন। তারা আবার একই সাথে বলছেন গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচার নিশ্চিত না হলে এই প্রবণতা আরও বাড়তে পারে। মানে যারা ঘোষণা দিচ্ছেন ফিরে আসবেন, একদিকে তারা বলছে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচার করতে হবে, আবার বিচারের মুখোমুখি হওয়ার জন্য যারা ফিরে আসতে চাইছেন তাদেরকে কটাক্ষ করা হচ্ছে, বলা হচ্ছে রাজনৈতিক স্ট্যান্ডবাজি। আসলে রাজনৈতিক স্ট্যান্ডবাজি কারা করছে? শেখ হাসিনাকে কটাক্ষ করতে গিয়ে এই মানুষগুলো নিজেদের দুর্বলতাগুলো একেবারে স্পষ্টভাবে প্রকাশ ঘটিয়ে দিচ্ছেন। এরা সবাই আইন বিশারদ, তা হওয়া সত্ত্বেও এরা মানুষকে কোনো এক প্রকার বুঝ দেওয়ার চেষ্টা করছেন যে শেখ হাসিনা মিথ্যা কথা বলছেন, প্রোপাগান্ডা চালাচ্ছেন, প্রতারণা করছেন। বেশ ভালো কথা। এরা একবারের জন্য বলছেন না যে আপনার ট্রাভেল পাসের ব্যবস্থা করা হচ্ছে, আমরা সরকারকে বলছি, সরকার সব ব্যবস্থা করবে। সেখানে শেখ হাসিনা আসবেন কী করে? তার কাছে তো কোনো পাসপোর্ট নেই। আরও আগে থেকে আমি এই কথা বলে আসছি, কিন্তু তারা সব জানে, সব বুঝেও এই ধরনের কথা বলতে চাচ্ছেন। আমরা তো চাই যে শেখ হাসিনা মিথ্যা বলছেন, এটা প্রমাণ করে দিন। আবার আমরা চাই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হন, কিন্তু তারা আবার সতর্ক করে দিচ্ছেন, যারা ঔদ্ধত্য দেখাচ্ছেন, মানে দেশে ফিরে আসার দরকার নেই, তোমাদের ঔদ্ধত্য দেখানো দরকার নেই, বিষয়টি এমন। মধ্য কথা, শেখ হাসিনাকে আসতে দেওয়া হবে না। তিনি যাতে না আসতে পারেন, শেখ হাসিনা বিরোধী যে রাজনৈতিক ব্যক্তিত্বরা কিংবা দলগুলো রয়েছে তারা এক হয়ে যাবে, একসাথে তারা সিদ্ধান্ত নেবে, এটি অনেকেই বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, তারপরেও কি শেখ হাসিনা আসবেন না বা আসতে পারবেন না? কেবলই স্টানবাজি? সত্যিই মানে তার বিরোধীরা যে কথাগুলো বলছেন সেটি সরকারকে এক ধরনের বিব্রতকর অবস্থায় ফেলার জন্য তিনি কথা বলছেন? বললাম তো যে সেটি প্রমাণ করার জন্য সরকারেরই উদ্যোগ নিতে হবে। তারপরও শুধু এটুকু বলে রাখি, আগামী কয়েক মাস দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অনেক ধরনের উথাল পাতাল কিছু ঘটতে যাচ্ছে, শুধু বাংলাদেশ নয়। ভূ রাজনীতি সম্পর্কে নিশ্চয়ই আপনাদের অনেকের ধারণা আছে, কোথায় কী হচ্ছে না হচ্ছে কেউ প্রেডিক্ট করতে পারছে না। ধরুন বাংলাদেশের কথায় 24-এর 4 আগস্টকে কেউ ভেবেছিল যে 5 আগস্ট শেখ হাসিনাকে এইভাবে দেশ ছাড়তে হবে? আওয়ামী লীগ হয়তো পদত্যাগ করতে যাচ্ছে সরকারের জায়গা থেকে, আওয়ামী লীগের পতন ঘটতে যাচ্ছে, অনেকে ধারণা করছিলেন, আমার নিজেরও মনে হচ্ছিল। কিন্তু এইভাবে শেখ হাসিনাকে এবং আরও অসংখ্য মানুষকে দেশ ছাড়তে হবে কেউ কি ভেবেছিলেন? ভাবেননি। হয়েছে তো তাই। কেউ কি ভেবেছিলেন যে ডক্টর ইউনূস আসার পরে নির্বাচন নিয়ে এরকম টাল বাহানা হবে, দেশে জঙ্গি শাসনের উত্থান ঘটবে? কেউ ভাবেননি, ঘটেছে। কেউ কি ভেবেছিলেন যে তারেক রহমান সাহেব দেশের মাটিতে এত সহজে পা ফেলতে পারবেন, আর পা দিয়েই তিনি অল্প কদিনের মধ্যেই দেশের মুকুটটি মাথায় নিয়ে নেবেন, তিনি প্রধানমন্ত্রী হবেন? কেউ ভাবেননি, এত সহজে ভাবেননি। অতএব নতুন করে এমন আরও কিছু যদি ঘটেও অবাক হওয়ার থাকবে না নিশ্চয়ই। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।